আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে দিলের রানী গল্পের ২৫ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। হিয়া ফাইলা বেগমের কথায় বাগানে গেল। এই সকালবেলা কোন লোকই বা ওর খোঁজে আসবে, ওর মাথায় ঢুকছে না। নিশ্চয় শ্রাবণী ডেকেছে, না হলে কার এত সাহস ওকে ডাকা? হিয়া কথাগুলো ভাবতে ভাবতে বাগানে এলো। যা ভেবেছিল তাই, এই শ্রাবণেরই কাজ এটা। ওই বাগানে দাঁড়িয়ে আছে। হিয়া শ্রাবণের কাছে এসে বলল, আমায় ডেকেছেন? শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, অযথা তোমায় কেন ডাকতে যাব? হিয়া কোমরে হাত রেখে বলল, তাহলে যে আন্টি বলল বাহিরে একটা লোক ডাকছে, এখানে এসে তো আপনাকেই দেখতে পাচ্ছি। শ্রাবণ বলল, ওয়েট, কি বললে? একটা লোক ডাকছে মানে? ফাহিমা আন্টি বলল। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি সেই লোকটার সাথে দেখা করতে এসেছ? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, তাহলে আমার কাছে কি, যাও না দেখা করো। আসছে দেখা করতে। ওসব বাদ, আপনি ডেকেছেন কিনা সেটা বলুন। না। তাহলে কে ডাকলো? কোনো দরকার কি আমার কাছে তার? শ্রাবণ হিয়ার মাথায় গাট্টা মেরে বলল, গাধা, আমিই ডেকেছি। হিয়া মাথায় হাত দিয়ে বলল, এই জন্যই তো বলি, আপনি ছাড়া কে ডাকবে? তারও সাহসী নেই মিসেস শ্রাবণকে অহেতুক ডাকার। শ্রাবণ হাত দুটো পেছনে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে গভীর গলায় বলল, যদি এই শ্রাবণ না থাকে তাহলে কি কেউ ডাকলে চলে যাবেন? হিয়ার মুখটা কয়েক সেকেন্ডে কালো হয়ে গেল, হাসিটাও ভুলে গেল। এই কথায় যে হিয়ার মনটা খারাপ হয়ে গিয়েছে সেটাও বুঝতে পারল। এই মুহূর্তে শ্রাবণ ওর মন খারাপ দূর করতে ওকে ধরে হেসে বলল, আরে পাগলি, এমনিই মজা করেছি। হিয়া অভিমানী কণ্ঠে বলল, সরুন, ধরবেন না আমায়। এমন মজার কথা আমি শুনতে চাই না। আপনাকে ছাড়া কখনো কাউকে কল্পনাও করতে পারবো না। কথাগুলো বলতে বলতেই হিয়া প্রায় কেঁদেই দিল। শ্রাবণ হিয়ার মাথা বুকে ঠেকিয়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে মলিন হেসে বলল, আরে বলেছি না মজা করেছি, আর করব না, সরি, এত্তগুলো সরি। হিয়া মাথা তুলে তাকিয়ে নাক টেনে বলল, হয়েছে, এখন চলুন ভিতরে। শ্রাবণ হেসে বলল, আরে এত মিথ্যে বলে ডাকলাম কি চলে যাওয়ার জন্য? মানে? শ্রাবণ হিয়ার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, আজ একটু হাঁটাহাঁটি করা যাক। হিয়া শ্রাবণের হাত সরিয়ে দিয়ে বলল, ভিতরে কাজ আছে, আপনি একা হাঁটুন। শ্রাবণ হিয়ার হাতটা শক্তপোক্ত করে ধরে গেট দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, চুপচাপ চলো, ওরা কাজ করে নিবে। কিন্তু কাউকে তো বলে আসিনি। বলতে হবে না, তুমি তোমার মেইন গার্ডিয়ানের সাথে যাচ্ছ, আর কার থেকে পারমিশন নিবে শুনি? তবু বলে আসা উচিত ছিল না? ওহু, বেশি কথা বলো না। যদি আরেকটা কথা শুনি তাহলে লোক জড়ো করে বলবো তুমি আমার বাচ্চা কিডন্যাপ করে ঘুরে বেড়াচ্ছ। হিয়া চোখ ছোট ছোট করে বলল, ঠিক আছে, চলুন। শ্রাবণ হিয়ার হাতটা ধরে হাঁটা দিল, যে পর্যন্ত যাওয়া যায়। হিয়া চিন্তা বাদ দিয়ে শ্রাবণের হাত ধরে রইল। এই মানুষটা থাকলে ওর কোনো চিন্তাই থাকে না। ও এক এক সময় নিজেকে খুব লাকিই মনে করে। আর লাকি হবেই না কেন? সেই প্রথম দিন ভুল করে জামাইজান বলে মেসেজ দিয়েছিল। এরপরে সেখান থেকে শ্রাবণ ওর জীবনটাই বদলে দিয়েছে। ভালোবাসায় আগলে রাখছে, কখন কি লাগবে, কোথায় যেতে হবে, কি করলে ভালো হবে, কি পড়লে ভালো লাগবে, সব দিক দিয়েই শ্রাবণ ওকে দেখে দেখে রাখছে, প্রোটেক্ট করছে। হিয়া কথাগুলো মনে মনে আউড়িয়ে শ্রাবণের হাত আঁকড়ে ধরে বলল, অনেক ভালোবাসি আপনাকে। শ্রাবণ হাসল, আবার শয়তানিও মাথায় এলো। বলল, এখন কি পাবলিক প্লেসে ভয় পেয়ে বলছো ভালোবাসি? ওহু, তাহলে ঠিক আছে। আপনি এত ভালো কেন? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, কারণ আমি তোমার হাতে শরবত খেয়েছিলাম। হিয়া শ্রাবণের হাতে অনেক জোরে চিমটি কেটে বলল, মজা বাদ দিন, সিরিয়াস হন। উফ, আরে আস্তে, সিরিয়াস হচ্ছি, বলো। হিয়া শ্রাবণের হাতটা আগের মতোই শক্ত করে ধরে বলল, আপনি সবসময় সাথে থাকবেন, যেভাবে প্রথম দিনের মতো আগলে রাখছেন এভাবেই রাখবেন। আল্লাহ আমায় যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন আমার সাথে সাথে থাকবেন। জড়ানো গলায় বলল, ইনশাল্লাহ, যতদিন বেঁচে রব আপনার সাথেই থাকব। শ্রাবণ যেতে যেতে বলল, কিছু খাবে? সকালে তো কিছু খেয়ে বের হওনি। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরে যখন হিয়াকে দেখা যাচ্ছিল না, তখন সাবিহা চৌধুরী ফাহিমা বেগমকে জিজ্ঞাসা করলেন, আপা, হিয়া কই গেল? উত্তরে ফাহিমা বেগম বললেন, আপনার বড় ছেলে ডাক পাঠিয়েছিল আমাকে দিয়ে, হিয়া হয়তো ওর সাথেই আছে। ও, তাহলে চিন্তাই নেই। সোফায় বসেছিলেন তৌকির চৌধুরী। তিনি কথা শুনতেই হেসে বললেন, সাবিহা, ওদের সাথে একটু মজা করলে মন্দ হবে না কিন্তু। সাবিহা চৌধুরী কপালে ভাঁজ ফেলে বললেন, কি মজা করবে ওদের সাথে? আরে দেখোই না কি করি।
এই বলে তিনি ফোন বের করে শ্রাবণের নাম্বারে কল দিলেন। শ্রাবণরা তখন বাড়ির দিকেই ফিরে আসছিল। এমন সময় তার বাবার কল পেয়ে ধরল। তৌকির চৌধুরী গুমোট বাঁধানো কণ্ঠে বললেন, শ্রাবণ, কোথায় আছো? এই আশেপাশেই। কেন? হিয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। ওমা, কি বলছো? হিয়াকে খুঁজে পাচ্ছ না? কোথায় গিয়েছে? তোমার সাথেই তো। কই, আমার সাথে তো নেই, আমি তো একাই এসেছি একটা কাজে। তৌকির চৌধুরী ভ্যাবা টাকা খেয়ে গেলেন। শ্রাবণ এমনভাবে কথাটা বলেছে যে তিনি বিশ্বাস করতে বাধ্য। অপতথ্য ফোন নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, মজা করো না। তোমার কাজের আন্টি বলল তুমি নাকি ডেকেছ হিয়াকে, সেখানেই গিয়েছে। কই, আসেনি তো। আমি আন্টিকে দিয়ে ডাক পাঠানোর পরে ওয়েট করেছি হিয়ার জন্য, কিন্তু ও আসেনি, তাই আমি একাই চলে এসেছি। মিথ্যে বলছো না তো? হিয়াকে নিয়ে তোমার সাথে মিথ্যে কেন বলবো? আমি এতক্ষণ মজা করছিলাম হিয়াকে নিয়ে, আর তুমি বলছো তোমার সাথে যায়নি? তাহলে গেল কোথায়? আর ইউ সিরিয়াস বাবা? আমি দেখছি ও কোথায়, তুমি চলে এসো। শ্রাবণ হেসে ফোনটা কেটে দিল আর মনে মনে বলল, আমার সাথে মজা করতে এসেছিলে, এখন তোমাদেরই ডাবল মজা ফেরত দিলাম। 5 মিনিট পরেই শ্রাবণ হিয়াকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকল। তৌকির চৌধুরী স্বস্তির শ্বাস ছেড়ে বললেন, ভাগ্যিস ফিরে এসেছ, আর হিয়া তো তোমার সাথেই, একদম ভয় পাইয়ে দিয়েছিলে। হিয়া মুখ টিপে হেসে চলে এলো কিচেনে। দুপুরে শ্রাবণ রেডি হচ্ছিল বাহিরে যাবে। হিয়া বিছানায় বসে হাতে নেলপালিশ লাগাচ্ছিল। শ্রাবণ আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছেও ওকে। ইদানিং একটু বেশি হাসি খুশি, আর শ্রাবণের থেকে একটু প্রশংসা পেতে এইটা সেইটা করতেই থাকে। নেলপালিশ দেওয়া শেষ হলেও নিজেই বিছানা থেকে নেমে এলো। শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে হাতটা দেখিয়ে বলল, কেমন হয়েছে? ভালো। শুধু ভালো? উহু, সুন্দর। থ্যাংক ইউ জামাইজান। শ্রাবণ অমনেই কোনো পূর্বসংকেত ছাড়াই হিয়ার ঠোঁটে ঠোঁট রাখল। হিয়ার চোখ বড় বড় হয়ে উঠল। শ্রাবণকে ছাড়াতে চাইল, কিন্তু শ্রাবণ সে কি ছেড়ে দেওয়ার পাত্র? শ্রাবণ হিয়ার কোমরে হাত রাখল। এর কিছুক্ষণ পরেই ছেড়ে দিল শ্রাবণ। হিয়া বড় বড় শ্বাস নিয়ে বিছানায় এসে বসল। শ্রাবণকে শুনিয়েই বলল, বলি সবসময় এমন করতে হবে কেন? কেউ এসে দেখলে কি মনে করবে? বলবে যে আমরা সবসময় রোম্যান্টিক মুডেই থাকি। শ্রাবণ হাঁ হয়ে তাকিয়ে রইল হিয়ার দিকে। বেশ পাকা পাকাই কথা বলতে পারে। শ্রাবণ ওয়ালেট নিয়ে পকেটে ভরে এগিয়ে এসে ভ্রু উঠিয়ে বলল, বাব্বা, তুমি আবার রোম্যান্টিক মুড সম্পর্কেও জানো? হিয়া লজ্জাই পেল। শ্রাবণ হিয়ার দিকে ঝুঁকে এলো আর বলল, যে যা বলার বলুক, আই ডোন্ট কেয়ার। ঘর আমার, বউ আমার, তাই আমি চাইলে সারাদিন আমার এই ঘরে আর আমার এই বউকে চুমু খাবো। হিয়া আমতরমতা করে বলল, আপনার না দেরি হচ্ছে, কোথায় না যাবেন? শ্রাবণ হিয়ার পাশে বসে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, যাব না, মুড নেই। কেন, কি হলো? রেডি হলেন, যাবেন না কেন? ভালো লাগছে না, এই বুকের ভিতরে কেমন লাগছে। হিয়া উঠে দাঁড়িয়ে শ্রাবণকে ধরে মোলায়েম কণ্ঠে বলল, কেমন লাগছে? খুব খারাপ লাগছে কি? শ্রাবণ একটু নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, খুব খারাপ লাগছে। হিয়া অস্থির হয়ে শ্রাবণের বুকে হাত রেখে বলল, হুট করে এমন লাগছে কেন? একটু বসুন, আমি মাকে ডেকে আনছি, মা ডাক্তারকে কল দিয়ে আসতে বলবে। শ্রাবণ খপ করে হিয়ার হাত ধরে বলল, ডাক্তার এই ব্যথা ঠিক করতে পারবে না, পারবে শুধু একজনই। কে সে? শ্রাবণ ফিক করে হেসে বলল, আমার শরবতওয়ালি। শ্রাবণ যে মজা করছে এটা হিয়ার বুঝতে বাকি রইল না। বেশ বুঝেছে এই লোকটার মতলব। অমনি হিয়া পাশ থেকে বালিশ নিয়ে শ্রাবণকে মারতে শুরু করল। মারতে মারতে বলল, আপনি সবসময় মজা করেন, এখন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? আমি আজকে সত্যিই মাকে বলে দেব। এদিকে মীরা যেই কয়েকদিনে ভালোই সুস্থ হয়েছে। এতদিন শ্রাবণকেও কিছু বলেনি। সেই যে হসপিটালেই লাস্ট কথা হয়েছিল, এর মধ্যে আবার কালকে রাতে খবর পেল শ্রাবণের ভাই কাব্য বিয়ে করেছে। মিরাজ এখন ভালোই হাঁটাহাঁটি করতে পারে। পিঠের আঘাতটা গুরুত্বর ছিল না বলেই আরও সুস্থ বোধ করছে। তবে ও এটা মানছে শ্রাবণ সেই তুলনায় ওকে মারেনি। ও যে শ্রাবণকে মেরেছিল তখন খুব গুরুতরভাবেই মেরেছিল। প্রায় 2.5 মাসের মতো হসপিটালে ছিল, আর মিরাজ তো কয়েকদিনেই বাড়িতে চলে এসেছে। মিরাজ অনেক ভাবনা চিন্তার পরে ঠিক করল আজ সন্ধ্যায় শ্রাবণদের বাড়িতে যাবে। বাহানা হিসেবে বেছেও নিল কাব্যে রিসেপশন পার্টি। ও চৌধুরী বাড়িতে আসবে কাব্যকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাতে, কিন্তু ওর আসার একটাই কারণ, সেটা শ্রাবণের সাথে কথা বলা। চলবে।